মাটি সুফলা নদী সুজলা, মাটি সুফলা নদী সুজলা, স্বপ্নের রঙে আঁকাই শ্যামল বাংলা, আমার শ্যামল বাংলা, শ্যামল বাংলা, আমার শ্যামল বাংলা, ওই শ্যামল বাংলা। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন শ্যামল বাংলা অনুষ্ঠানে। শুরুতেই জানিয়ে রাখছি, শ্যামল বাংলার আজকের পর্বে আপনাদের জন্য থাকছে সফল ফল বাগানকারী খাগড়াছড়ির রামগড়ের কৃষক শাহাজুদ্দিনের ফলদ বাগান নিয়ে বিশেষ প্রতিবেদন, খুলনার তপন ডেইরি ফার্মের উপর মূল প্রতিবেদন। এছাড়াও থাকবে বেগুনের রোগ নিয়ন্ত্রণে কৃষি টিপস। ইচ্ছাশক্তি আর চেষ্টা একজন মানুষকে যে সফলতার স্বর্ণশিখরে নিয়ে যেতে পারে তার জ্বলন্ত উদাহরণ খাগড়াছড়ির রামগড়ের কৃষক শাহাজুদ্দিন। রীতিমতো এলাকায় সাড়া ফেলে দিয়েছেন তিনি। তার বাগানে বিভিন্ন রকমের ফল পাওয়া যায়, আর এই ফল বিক্রি করেই কৃষক শাহাজুদ্দিন এখন লাখপতি। প্রিয় দর্শক, শ্যামল বাংলার আজকের বিশেষ প্রতিবেদনটি সাজানো হয়েছে সফল ফল বাগানকারী খাগড়াছড়ির রামগড়ের কৃষক শাহাজুদ্দিনের ফলদ বাগান নিয়ে। তো চলুন দেখে আসি বিশেষ প্রতিবেদনটি। প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য অঞ্চল। এই অঞ্চলের একটি জেলা খাগড়াছড়ি তার আপন মহিমায় উদ্ভাসিত। প্রকৃতি যেন সৌন্দর্যের সবটুকু ঢেলে দিয়েছে তার বুকে। পৃথিবীতে এমন কোনো লোক খুঁজে পাওয়া যাবে না যে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে চায় না। আর আমাদের দেশে ছোট বড় অনেক পাহাড় রয়েছে। এসব পাহাড় বিভিন্ন ধরনের প্রকৃতি প্রদত্ত গাছ দ্বারা পরিবেষ্টিত। পাহাড়ে এমন অনেক গাছ আছে যা আমাদের কোনো কাজে আসে না। আর এসব গাছ কেটে যদি বিভিন্ন ধরনের ফলের গাছ লাগানো যায়, তাহলে একদিকে যেমন গাছের অভাব দূর হবে, সেই সাথে পাহাড় থেকে অনেক পুষ্টিগুণ সম্পন্ন ফল পাওয়া যাবে। তেমনি খাগড়াছড়ি রামগড়ের কৃষক শাহাজুদ্দিনের ফলদ বাগান এখন অনেকের কাছে অনুকরণীয়। তার সাফল্যে অনেকে ঝুঁকছেন ফলদ বাগানের দিকে। মাত্র 15 বছরের ব্যবধানে শাহাজুদ্দিনের এখন বার্ষিক আয় প্রায় 25 লাখ টাকা। বাগান পরিপূর্ণ হলে তা দাঁড়াবে প্রায় অর্ধ কোটি টাকায়। কৃষক মোহাম্মদ শাহাজুদ্দিনের ফলদ বাগানের প্রতিটি গাছে ঝুলছে সুমিষ্ট ও সুস্বাদু মালটা, আকারেও বেশ বড়। শুধু মালটাই নয়, শাহাজুদ্দিনের বাগান নানা ফলদ গাছে সমৃদ্ধ। আম্রপালি, রাঙ্গুয়া, অশ্বিনী, হিমসাগর, রত্না, মল্লিকা ও গোপালভোগ সহ বিভিন্ন প্রজাতির আম, লিচু, আনারস, মিষ্টি তেঁতুল, ড্রাগন, কাঁঠাল, লটকন, জাম, পেয়ারা, নারিকেল, সুপারি এবং ঔষধি সহ বিভিন্ন প্রজাতির প্রায় 5000 ফলদ গাছ রয়েছে তার বাগানে। বাগান করে শাহাজুদ্দিন যেমন সফল হয়েছেন, তেমনি কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন আশপাশের হতদরিদ্র আরও 30টি পরিবারকে। আমি এই বাগানের 15 বছর ধরে পরিচর্যা করে সংসার চালাচ্ছি। আমি এখানে বাগানে কাজ করি, সারা বছর এখানে কাজ করি। আমার এই বাগানে আমাকে সংসার চলে। আমরা এই বাগানে সারা বছর শ্রমিক 20-30 জন কাজ করি। এই বাগানে আমরা এখানে বাগানে কাজ করি। আম বাগানে সারা বছর আমরা কাজ করে আমরা এখানে সংসার চালাই। শাহাজুদ্দিনের বাগানের প্রতি আকৃষ্ট হয়ে অনেকেই ফলদ বাগানের দিকে ঝুঁকে পড়ছেন। শাহাবুদ্দিন সাহেবের বাগানটা দেখা আমাদের অনেকেই এখন এই বাগানের দিকে ঝুঁকে পড়তেছি এবং বাগান করে লাভবান হচ্ছি। আমরা নিজেরাই বাগান করার উদ্যোগ নিচ্ছি। এখন অনেক লোক এই বাগানে এসে বাগান দেখে অনেক লোক এখন বাগান করতেছে। 2000 সালে খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় মাহবুবনগরে প্রায় 40 একর পাহাড়ি টিলায় গ্রিন টাচ অ্যাগ্রো ফার্ম নামে ফলদ বাগান গড়ে তোলেন তিনি। চলতি বছরে শুধু আম বিক্রি করেছেন প্রায় 19 লাখ টাকার। এছাড়া লিচু, কাঁঠাল, ড্রাগন ফল ও লটকন সহ অন্যান্য ফল বিক্রি করেছেন আরও প্রায় 6 লাখ টাকার। চলতি বছর আমার এই বাগান থেকে আমি প্রায় 19 লাখ টাকার আম বিক্রি করেছি, 1 লাখ টাকার আনারস বিক্রি করেছি, 50,000 টাকা ড্রাগন বিক্রি করেছি, লটকন বিক্রি করেছি, 40,000 টাকা লিচু বিক্রি করেছি, 1 লাখ টাকা
এবং সামনে পেয়ারা হচ্ছে এবং এই মালটা হচ্ছে ড্রাগন ফল এখনও বাগানে আছে। মালটা আশা করি 2 লাখ টাকা বিক্রি করতে পারবো, যেহেতু মাত্র প্রথম বছর এবং ভবিষ্যতে এটার সম্ভাবনা অনেক ভালো। আমাদের এই অঞ্চলে চাষ করে আমরা এখান থেকে ফল উৎপাদন করে বাংলাদেশের চাহিদা মিটিয়ে দেশের বাহিরেও আমরা রপ্তানি করে জাতীয় অর্থনীতিকে আমরা সমৃদ্ধ করতে পারবো, যদি সরকার আমাদের প্রতি দৃষ্টি দেয়। সফল কৃষক হিসেবে শাহাজুদ্দিনের ঝুড়িতে ইতোমধ্যে জমা হয়েছে জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় সহ বহু পুরস্কার। 3 সন্তানের জনক শাহাজুদ্দিন নিজে কৃষক হলেও সন্তানদের করেছেন উচ্চশিক্ষায় শিক্ষিত। শাহাজুদ্দিনের ফলদ বাগানটি অনেকের মতে আদর্শ বাগান ও অনুকরণীয় বাগান হিসেবে পরিচিতি লাভ করেছে। অদম্য ইচ্ছাশক্তি থাকলে যে কেউ সফল হতে পারেন, এটি প্রমাণ করেছেন কৃষক শাহাজুদ্দিন। এই বাগানটি এক সময় আমাদের 2008 সালে জাতীয়ভাবে পুরস্কারও পেয়েছে। খাগড়াছড়িতে আরও অনেক এরকম ধরনের বাগান করার সুযোগ রয়েছে। আমরা বিশ্বাস করি যে এই ধরনের কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শাহাজুদ্দিন সাহেব যে বাগানটি প্রতিষ্ঠা করেছেন, এটি এদেশের একটি আদর্শ বাগান এবং এই বাগান দেশের উন্নয়নের জন্য অনেক অবদান রাখছে। চাইলে আপনিও এমন একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করতে পারেন আর হতে পারেন আর্থিকভাবে স্বাবলম্বী। প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতি নেব এখন। আর বিরতির পর শ্যামল বাংলায় থাকবে খুলনার তপন ডেইরি ফার্মের উপর মূল প্রতিবেদন। এছাড়াও থাকবে বেগুনের রোগ নিয়ন্ত্রণে কৃষি টিপস। আমার শ্যামল বাংলা, আমার শ্যামল বাংলা। বিরতির পর সবাইকে স্বাগত শ্যামল বাংলায়। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য থাকছে খুলনার তপন ডেইরি ফার্মের উপর মূল প্রতিবেদন। আমার শ্যামল বাংলা, শ্যামল বাংলা। অনেকেই এখন বেকারত্ব ঘোচাতে গবাদি পশু পালনকে পেশা হিসেবে বেছে নিচ্ছে। তেমনই একজন সফল উদ্যোক্তা খুলনার তপন কুমার ঘোষ। গবাদি পশু পালনকে পেশা হিসেবে গ্রহণ করে তিনি এখন আর্থিকভাবে সচ্ছল হয়েছেন। দর্শক, আজকের পর্বে মূল প্রতিবেদনটি সাজানো হয়েছে খুলনার তপন ডেইরি ফার্ম নিয়ে। তো চলুন মূল প্রতিবেদনটি দেখে আসি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে মানুষের প্রতিদিন 250 মিলিলিটার দুধ পান করা উচিত, কিন্তু বাংলাদেশের মানুষের দুধ পানের পরিমাণ মাত্র 40 মিলিলিটার। তাহলে দুধের বাজার সম্প্রসারণে বাংলাদেশের সামনে বিরাট সুযোগ রয়েছে। বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যাচ্ছে দেশে দুধের চাহিদা প্রায় 1.5 কোটি টন। অপরপক্ষে বছরে দুধ উৎপাদন হয় মাত্র 60 লাখ টন। চাহিদার অনুপাতে ঘাটতির পরিমাণ প্রায় 90 লাখ টন। উৎপাদনের রেকর্ড উপাত্ত অনুযায়ী দেখা যাচ্ছে 2009-10 অর্থ বছরে দেশে দুধ উৎপাদন হয়েছিল প্রায় 23,60,000 টন। 2010-11 অর্থ বছরে তা 25% বেড়ে দাঁড়ায় 29,50,000 টন। 2011-12 অর্থ বছরে তা হয় 34,60,000 টন। গত 3 বছরে তা প্রায় আরও 25 লাখ টন বেড়ে বর্তমানে দাঁড়িয়েছে 60 লাখ টন। সরকারের প্রণোদনা পেলে দুগ্ধ উৎপাদন প্রবৃদ্ধির এই ধারা দ্রুত বিকাশের পাশাপাশি দেশের সম্পূর্ণ চাহিদা মেটাতে সক্ষম হবে। সাশ্রয় হবে গুঁড়া দুধ আমদানির হাজার হাজার কোটি টাকা। অনেকের ধারণা, যে টাকা গুঁড়া দুধ আমদানিতে ব্যয় হয় অথবা সরকার আমদানি শুল্ক ছাড় দেয়, তা যদি এই দুগ্ধ শিল্প বিকাশে প্রণোদনা বা ঋণ সহায়তা দেওয়া হয়, তাহলে দেশের দুধের ঘাটতি তো থাকবেই না, বরং রপ্তানি করা সম্ভব হবে। আরেকটি বিষয় খেয়াল রাখা দরকার, আমাদের ডেইরি শিল্প শুধু দুগ্ধ উৎপাদনেই সীমিত নয়, এর সঙ্গে ব্যাপক ও বহুমুখী কর্মসংস্থান ও শিল্প সম্ভাবনা জড়িত। যেমন দেশব্যাপী ডেইরি ফার্মের মাধ্যমে গাভী পালন করা হলে বেকার যুবক যুবতীরা বিদেশগামী হবে না বা চাকরির পেছনে ছুটবে না। স্থানীয়ভাবে ছোট বড় ডেইরি ফার্ম গড়ে উঠলে গ্রামীণ উন্নয়ন দ্রুত ত্বরান্বিত হবে। ডেইরি ফার্মের খাদ্য চাহিদাকে কেন্দ্র করে আরও ব্যবসা ও কর্মসংস্থান হবে। গাভী পালনের ফলে দেশে গরু উৎপাদন বাড়বে, এতে দেশে মাংসের চাহিদা পূরণ হবে। ইন্ডিয়ান গরুর নির্ভরতা কমবে, বিকশিত হবে আমাদের চামড়া শিল্প। তরল দুধের পাশাপাশি গুঁড়া দুধের স্বয়ং সম্পূর্ণ হবে দেশ। আরও একটি বিরাট পরিবেশ বান্ধব লাভ আছে, আর সেটি হলো ডেইরি ফার্ম বিকশিত হলে প্রচুর গোবর উৎপাদনের মাধ্যমে দেশে প্রাকৃতিক সারের ব্যবহার সামগ্রিকভাবে কল্যাণ বয়ে আনবে। আমাদের দেশে অনেকেই এখন ডেইরি ফার্ম করে সফলতা পাচ্ছেন। তেমন একজন উদ্যোক্তা খুলনার ডুমুরিয়ার তপন কুমার ঘোষ। তপন কুমার ঘোষ পেশায় একজন কাপড় ব্যবসায়ী। কাপড় ব্যবসায়ী সফল হতে না পেরে তিনি হতাশ হয়ে পড়েন। তপন বলেন, যখন আমার ব্যবসা বারবার ক্ষতির সম্মুখীন হয়, তখন আমি অন্য কিছু চিন্তা করি। 2001 সালে তিনি শখের বশে 4,900 টাকা দিয়ে একটি গাভী ক্রয় করেন।
সেই একটি গাভী থেকে এখন তিনি 23টি গাভীর মালিক। ডুমুরিয়া থানা শাহপুর বাজারে আমার একটা কাপড়ের ব্যবসা আছে। সেখান থেকে এই গরু পোষা ছোটোবেলা থেকে আমার খুব নেশা আর কি। তখন আমি আমার এই শাহপুর বাজারে গরু হাট আছে, ওখানে আমরা 4,900 টাকাতে একটা বাছুর কিনে আমি এই গরু পালা শুরু করি। দেখা যাচ্ছে 6 মাস পরে গরুটা কনসিভ করে, এই গরুটা বাচ্চা দেয়। ওই গরুটা 22 লিটার পর্যন্ত দুধ পাই। তার একটা প্রথমে মানে এড়ে বাছুর হয়, ওই এড়ে বাছুরটা কিনে আমি দুধ ছাড়ান দিলে ওইটাকে বেছে আর একটা বকনা কিনি। এমনি করে আমার আজ দেখা যাচ্ছে 22টা গরু, এখন আর অনেক গরু মাঝে আমি বিক্রি করে ফেলেছি। তিনি এখন আর্থিকভাবে সচ্ছল। তার খামারে এখন 2 জন লোকের কর্মসংস্থানেরও ব্যবস্থা হয়েছে। এই ফার্মের গাড়ি দোয়ানো আছে আমার কাজ, আর গাড়িওয়ালা যে গাড়ি আছে সেখানে দুধ ডেলিভারি দিয়ে আসে, এই আসছে আমার মূল কাজ। আর এখান থেকে যে মাইনেটা পাই তো সেটা দিয়ে আসছে আমার বাড়ি, মা বাবাকে অনেক সাহায্য করতে পারি। সরকারি বেসরকারি সহযোগিতা পেলে তপন কুমার ঘোষ তার খামারের পরিধি বৃদ্ধির পাশাপাশি আরও কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন বলে আশা করেন। আমাদের এখানে উৎপাদিত দুধের যে মূল্য সেই হিসেবে কিন্তু সে লাভ আসে না, তবু ভালোবাসার ক্ষেত্রে আমরা করে যাচ্ছি। বাজারে যে আমার উৎপাদিত পণ্যের যে দাম, তাতে গরু পুষে তাই সমান সমান হয়ে যায়, আমাদের কষ্টটা আসলে সমান হয়ে যায়। কিন্তু উৎপাদিত পণ্যের যদি আসলে সঠিক বাজার ব্যবস্থাটা ভালো হয়, তাহলে এই দিকে আরও মানুষ বেশি আগ্রহ হবে এবং এর ঝোঁকবে বেশি আর কি। গবাদি পশু পালন একটি লাভজনক ব্যবসা। চাইলে আপনিও গবাদি পশু পালনের মাধ্যমে আপনার কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন। প্রিয় দর্শক, এখন থাকছে বেগুনের রোগ নিয়ন্ত্রণে কৃষি টিপস। আমার শ্যামল বাংলা, শ্যামল বাংলা। শীতের মৌসুমে হরেক রকমের সবজির মধ্যে বেগুন জনপ্রিয় একটি সবজি জাতীয় তরকারি। কৃষকরা যদিও এই সময় বেগুনের চাষটা বেশিই করেন, তবে সারা বছরই বেগুনের চাষ হয় বর্তমানে। আর এই বেগুন চাষিরা বেগুনের পোকামাকড়ের আক্রমণে ক্ষতিগ্রস্ত হয় বেশি। প্রিয় কৃষক, বেগুনের পোকামাকড় ও রোগবালাই দমনে কি করবেন সে বিষয়ে টিপস দিয়েছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর সৈয়দ নুরুল আলম। তো চলুন তার কৃষি টিপসটি দেখে আসি। বেগুন চাষ করতে গেলে কৃষক ভাইরা যে সমস্যার সম্মুখীন হন তার মধ্যে অন্যতম হচ্ছে পোকামাকড়ের আক্রমণ। আর এই পোকামাকড়ের আক্রমণ এত ব্যাপক যে অনেক সময় কৃষকরা দিশাহারা হয়ে যান। আর এই দিশাহারা অবস্থায় তাদের সামনে একমাত্র কাণ্ডারি হিসাবে এসে দাঁড়ায় কীটনাশক, বালাইনাশক, রাসায়নিক বিভিন্ন ধরনের বালাইনাশক। বিশেষ করে গ্রীষ্মকালীন যে সমস্ত বেগুন আমাদের বাজারে পাওয়া যায়, আমরা বালাইনাশক বিশ্লেষণ গবেষণাগারে পরীক্ষা করে দেখেছি, তার মধ্যে শতকরা প্রায় 18 থেকে 23% বেগুনের মধ্যেই আমরা কীটনাশকের অবশিষ্টাংশ পেয়েছি। যে সমস্ত পোকামাকড় এই আমার জমিতে লাগে, বিশেষ করে বেগুনের জমিতে আক্রমণ করে, তার মধ্যে প্রথম মারাত্মক পোকাটির নাম হচ্ছে বেগুনের মাজরা পোকা, অথবা এটাকে আমরা বলি বেগুনের ডগা ও ফলছিদ্রকারী পোকা। এই বেগুনের ডগা ও ফলছিদ্রকারী পোকা মারার জন্যই কৃষকরা ব্যাপকভাবে কীটনাশক প্রয়োগ করে থাকে। অথচ তার জন্য আমাদের চমৎকার একটি আইপিএম পদ্ধতি আছে, সমন্বিত বালাই ব্যবস্থাপনা পদ্ধতি। সেটা আপনারা দেখছেন যে ফেরোমন ফাঁদ, সেই ফেরোমন ফাঁদের ব্যবহার আমাদের শুরু করতে হবে বেগুন লাগানোর 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই। কিন্তু আমার জমির মধ্যে ফেরোমন ফাঁদ পেতে ফেলতে হবে। ফেরোমন ফাঁদ পাতার পর সমস্ত পুরুষ পোকা আমরা এটার মধ্যে আকৃষ্ট করব এবং সেটাকে পোকামুক্ত করার চেষ্টা করব। আর যখনই কোথাও ডগা ঢলে পড়বে, অর্থাৎ যে ডগাটি আক্রান্ত হবে এই ফলে, সেই ডগাটি আমরা নিচ থেকে কেটে দেব। কেটে দিয়ে জমির আলের পাশে না ফেলে একটু গর্ত করে মাটির মধ্যে সেটিকে পুঁতে ফেলব। এভাবে কিন্তু এটিকে খুব সুন্দরভাবে দমন করানো যায়। যেমন এই যে বেগুনের ফুল আসা শুরু হয়েছে, এই সময় থেকে আপনাদের জৈব বালাইনাশক স্পেনোসাইড অথবা সাকসেস বা ট্রেসার নামে যেটি বাজারে পাওয়া যাচ্ছে, এই যে সাকসেস বা ট্রেসার নামে এটি বাজারে পাওয়া যায়, এটি আমাদের 15 দিন পর পর যে জাতিত মাত্রা আছে সেই মাত্রায় এটাকে প্রয়োগ করতে হবে। এই 3টা কাজ যদি আমরা করি, তাহলে সারা বছর ব্যাপী আমরা খুব চমৎকারভাবে এই বেগুনের ডগা ও ফলছিদ্রকারী পোকা আক্রমণ থেকে আমাদের ফসলকে বাঁচাতে পারবো। সুতরাং অহেতুক অকারণে যদি আপনি কীটনাশক না প্রয়োগ করে আপনি এই আইপিএম পদ্ধতি ব্যবহার করেন, তাহলে আপনার এই মাকড়ের উপদ্রবও হবে না। আর যদি একান্তভাবেই মাকড়ের উপদ্রব শুরু হয়, সেক্ষেত্রে আপনি অ্যাবামেকটিন জাতীয়
মাকড়নাশক বাজারে পাওয়া যাচ্ছে। আমি আবারও বলছি, অ্যাবামেকটিন জাতীয় মাকড়নাশক বাজারে পাওয়া যায়। এটি একটি জৈব মাকড়নাশক, এটির ব্যবহার করবেন। প্রিয় কৃষক, চাইলে আপনিও পারেন টিপসটি অনুসরণের মাধ্যমে আপনার বেগুন ক্ষেত পোকা ও রোগমুক্ত রাখতে। সুপ্রিয় কৃষক, আপনাদের কৃষি বিষয়ক যে কোনো সমস্যা, সম্ভাবনা, মতামত, পরামর্শ আমাদের কাছে লিখে জানাতে পারবেন আপনাদের ধান, পাট, আখ, মাছ, মুরগি, গরু, ছাগল সহ ফুল, ফল ও সবজির যাবতীয় রোগ ব্যাধির কথা। পাবেন সচিত্র প্রতিবেদনে উত্তর। আমাদের কাছে লিখবার ঠিকানা শ্যামল বাংলা, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরুত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205। ফোন করতে পারবেন 963203 থেকে 4 পর্যন্ত এই নাম্বারে। ইমেল করতে পারবেন shyamolbangla@banglavision.tv। SMS করতে পারবেন SB লিখে স্পেস দিয়ে পরামর্শ লিখে 100 নম্বরে। ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন www.facebook.com/shyamolbangla। খনার বচন আছে, প্রভাতকালে উঠে যে খাবে ঠান্ডা জল, তাহার ঘরে বদ্যি না যাবে কোনো কাল। অর্থাৎ সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে ঠান্ডা পানি পান করলে রোগবালাই হয় না, যার কারণে ডাক্তার কবিরাজের প্রয়োজন হয় না। প্রিয় দর্শক, আমাদের হাতে আজ আর সময় নেই। দেখা হবে আগামী অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ। শ্যামল বাংলার আগামী পর্বে দেখবেন ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে গাইনুরা প্রোকাম বিমসের উপর বিশেষ প্রতিবেদন, খাঁচায় কাঁকড়া চাষ নিয়ে মূল প্রতিবেদন। এছাড়াও থাকবে বড় জাতের মালটার উপর কৃষি টিপস।